হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের এসসি 1-8 এই পেজটা থেকে 1 মার্কস এবং এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেটকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটা একটু শেয়ার করো। একদম 1 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, জাঙ্গল উদ্ভিদ যাদেরকে বলা হয় জেরোফাইট, এদের বৈশিষ্ট্য হলো পুরু কিউটিকাল, নিমজ্জিত পত্ররন্ধ্র, জল ধারণ কলার উপস্থিতি এবং এগুলির সবকটি হয়ে যাবে আনসার। 1-এর দাগের আনসার হবে অপশন ডি। 2 নাম্বার কোয়েশ্চেন, 4 গ্রাফের সূত্রানুযায়ী কোনটি সঠিক? মোট পিউরিনের পরিমাণ সমান মোট পিরিমিডিনের পরিমাণ, A+G সমান T+C, অপশান সি হয়ে যাবে আনসার। ওকে। 3 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক? খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হচ্ছে এই ব্যাসিলাস থুরিনজিয়েসিস, অপশান ডি। 4 নাম্বার কোয়েশ্চেন, প্রদত্ত ডেয়ারি ব্রিডের মধ্যে এই যে কোনটি ভারতীয়টা হচ্ছে অঙ্গল, যেটা লিখে রাখো, এটা দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। বাকি যেগুলো আছে অর্থাৎ আয়ারশায়ার, তারপরেতে জার্সি, হলস্টেন, এগুলো সবগুলোই হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্রিড। এটা আমি আগের কোনো একটা পেজেও হয়তো বলেছি। নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ এখানে 4 নাম্বার কোয়েশ্চেনের আনসার হয়ে গেল অপশান ডি। 5 নাম্বার কোয়েশ্চেন, দ্বিসংকর জননের টেস্ট কস অনুপাত, এটা হচ্ছে 4:1, 1:1:1:1। ওকে। নেক্সট 6 নাম্বার কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? ভাসেকটমি, যেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। কন্ডোম, ডায়াফ্রাম, বাধাদায়ক পদ্ধতি, আনসার হয়ে যাবে যেটা অপশান সি, IUD, রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন 7 নাম্বার, নিম্নলিখিত কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত? যেটা হবে সেটা হচ্ছে এখানে প্লাজমিড। ওকে। তারপরের কোয়েশ্চেন 8 নাম্বার, নিম্নলিখিত প্রাণীগুলির কোনটি ভারত থেকে অবলুপ্ত? ওকে। তো এটা হয়ে যাবে চিতা। এটার আনসার আবার অনেক জায়গায় অনেক রকম আছে, কোনো জায়গায় আছে তুষার চিতা, কোনো জায়গায় আছে চিতা, তো আমি চিতাটাই বলছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো, এখানে সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা নাকি সবকটি? মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম যেটা সেটা এখানে আনসার হয়ে যাবে সবকটি, অপশান ডি। 10 নাম্বার কোয়েশ্চেন, অ্যালকোহলের অপব্যবহার বা মদ্যপানের অপব্যবহারের ফলে সৃষ্ট যকৃৎ সিরোসিস বা এটাকে বলা হয় লিভার সিরোসিস, হাইপোগ্লাইসেমিয়া, পাকস্থলী প্রদাহ, সবকটি, এটা হয়ে যাবে আনসার অপশান ডি। সবকটি আনসার কিন্তু সব ক্ষেত্রেই যে হবে সেটা কিন্তু নয়, এখানে হলো, কিন্তু যেটা হবে সেটা একটুখানি দেখে করতে হবে। 11 নাম্বার কোয়েশ্চেন, যানবাহন থেকে নির্গত বর্জ্যের সবথেকে ক্ষতিকারক ধাতব দূষক হচ্ছে সীসা, অপশন এ হয়ে যাবে আনসার। 12 নাম্বার কোয়েশ্চেন, জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা ভাইসম্যান, হুগো দা ভ্রিসের মিউটেশন তত্ত্ব। নেক্সট 13 নাম্বার কোয়েশ্চেন, ভাইরাল টেস্ট দ্বারা যে রোগ নির্ণয় করা হয় সেটা হচ্ছে টাইফয়েড, অপশান ডি। এবং অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুটি হলো অ্যানাবিনা, অপশান এ হয়ে যাবে আনসার। বেশ, আমাদের এমসিকিউগুলো হয়ে গেল। 3 মিনিট 4 মিনিট মতো লাগলো এমসিকিউগুলো করতে। 14টা কোয়েশ্চেন, জানলে ছটপট হয়ে যায় আর কি। 1 নাম্বার কোয়েশ্চেনের পর এগুলো সবগুলোই লিখতে হবে। 1 নাম্বার হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন, এগুলো সবগুলো একটু লিখতে সময় লাগবে। ইনকিউবেশন পিরিয়ড কি এটা একটুখানি বলে দিই আগে, যে ধরো রোগ জীবাণু যখন দেহে প্রবেশ করছে তখনই তো সঙ্গে সঙ্গে রোগ লক্ষণ প্রকাশ পায় না, তো সেই রোগ জীবাণু প্রবেশ করার পর থেকে যে অন্তর্বর্তীকালীন সময় পর্যন্ত আর কি কোনো রোগ লক্ষণ প্রকাশিত হচ্ছে না, সেই মাঝখানের যে সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এটা কিভাবে গুছিয়ে লিখবে সেটা আমি একটুখানি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটুখানি লিখে নিও। ক্লাসগুলো করার সঙ্গে সঙ্গে একটা খাতা পেন নিয়ে বসবে, তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যায় আর কি। রোগ জীবাণু দেহে প্রবেশ করা মাত্র রোগ লক্ষণ প্রকাশিত হয় না। রোগ লক্ষণ প্রকাশিত হয় না, রোগ জীবাণু
রোগ জীবাণু প্রবেশ করার পর থেকে যে অন্তর্বর্তীকালীন সময় পর্যন্ত কোনো রোগ লক্ষণ প্রকাশিত হয় না, কোনো রোগ লক্ষণ প্রকাশিত হয় না, তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। এটা সংজ্ঞাটা লিখলে নেক্সট উদাহরণ দিয়ে দিও। ম্যালেরিয়া রোগের ইনকিউবেশন পিরিয়ড হলো 10 থেকে 37 দিন। ওকে, ইনকিউবেশন পিরিয়ড এটা হয়ে গেল। 2 নাম্বার কোয়েশ্চেন। এরপর এখানের 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি কি? এটা তোমরা অনেক সময়তে ক্লাইম্যাক্স এমসিকিউতে পেয়েছো। ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, ক্লাইম্যাক্স কমিউনিটি সেটা কাকে বলে লিখে রাখো। যে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায়ে বসবাসকারী কমিউনিটি হলো ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, এবং এই যে তার মানে এখান থেকে আমরা এমসিকিউ যেটা পেয়েছি যে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায়টি বা অন্তিম পর্যায়টির নাম কি, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, তো এরা এরপর লিখবে যে এরা ওই অঞ্চলে এই ক্লাইম্যাক্স কমিউনিটি যারা আর কি, একে বলা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এরা মানে ক্লাইম্যাক্স কমিউনিটিতে বসবাস যারা করে আর কি, এরা ওই নির্দিষ্ট অঞ্চলে, যেহেতু আচ্ছা 1 নম্বরে বলে ওইটুকু লিখলেই হবে, এরা ওই নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে। হাতের লেখা না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। স্থায়ীভাবে বসবাস করে এবং সদস্যদের জীবনকাল এখানে সাধারণত দীর্ঘ হয় এবং যা নতুন বাস্তুতন্ত্র গঠনে সাহায্য করে। নতুন বাস্তুতন্ত্র গঠন করতে সাহায্য
করে। ওকে, তার মানে দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে, একটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখি, কর্পাস অ্যালবিকান্স কাকে বলে। নেক্সট কোয়েশ্চেন লিখে নিই, কর্পাস অ্যালবিকান্স। কর্পাস অ্যালবিকান্স কি? কালো কালিতে এরকমভাবে হেডিং করবে আর নীল কালিতে লিখবে, দুটো কোয়েশ্চেনের মাঝখানে একটু গ্যাপ দেবে, দিয়ে লিখবে কর্পাস অ্যালবিকান্স হচ্ছে ডিম্ব নিঃসরণের পর যদি নিষেক না ঘটে তবে কর্পাস লিউটিয়াম ডিম্ব নিঃসরণের নবম দিনে ধ্বংস হতে শুরু করে তখন ওই ধ্বংসপ্রাপ্ত কর্পাস লিউটিয়ামকে কর্পাস অ্যালবিকান্স বলে। ওকে, তার মানে ডিম্ব নিঃসরণের পর যদি নিষেক না ঘটে তবে কর্পাস লিউটিয়াম যেটা সেটা ডিম্ব নিঃসরণের নবম দিনে ধ্বংস হতে শুরু করে। তখন এই ধ্বংসপ্রাপ্ত কর্পাস লিউটিয়ামটা, তাহলে মেন হচ্ছে এই ধ্বংসপ্রাপ্ত কর্পাস লিউটিয়ামটাকেই বলা হচ্ছে কর্পাস অ্যালবিকান্স। মনে থাকবে, কর্পাস অ্যালবিকান্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী ছিল দেখে নিই একটু। তারপরের কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে এই ঋতুচক্র এবং রজতচক্রের মধ্যে পার্থক্য। আচ্ছা বেশ, 4 নাম্বার হচ্ছে, আচ্ছা এটার জন্য একটা বিষয় পয়েন্ট করি, বিষয় ঋতুচক্র এবং রজতচক্র। ওকে বেশ, 1 নাম্বার করে এখানে পয়েন্ট দেব আর লিখব। 1 নাম্বার হচ্ছে যে কোন প্রাণীতে দেখা যায়, তাহলে এখানে প্রথম পয়েন্ট করব সেটা হচ্ছে যেসব প্রাণীতে দেখা যায়। আচ্ছা এটা 1 নাম্বারের কোয়েশ্চেন, কিন্তু আমি একটু 2 নাম্বারের মতো করে লিখে রাখছি, এখান থেকে যে কোনো একটা লিখলেই হবে, যেহেতু এটা 1 নাম্বারের কোয়েশ্চেন। হ্যাঁ, ঋতুচক্র সেটা দেখতে পাওয়া যায় হচ্ছে মানুষ ছাড়া স্তন্যপায়ী প্রাইমেট বর্গের অন্যান্য স্ত্রী প্রাণীতে দেখা যায়। ওকে, 1 নাম্বার। এদিকে 1 নাম্বার যেটা লিখবে সেটা হচ্ছে, তার মানে মানুষ ছাড়া স্তন্যপায়ী প্রাইমেট বর্গের অন্যান্য স্ত্রী প্রাণীতে দেখা যাচ্ছে হচ্ছে এই ঋতুচক্র। রজতচক্রের দিকে লেখো যে স্তন্যপায়ী প্রাইমেট বর্গের অন্তর্গত
মানুষদের স্ত্রী দেহে দেখা যায়। ওকে, 1 নাম্বার হলো। 2 নাম্বার রক্তক্ষরণ। পয়েন্ট করো, রক্তক্ষরণ। এখানে ঋতুচক্রের দিকে লেখো যে এখানে রক্তক্ষরণ ঘটে না। এখানে রক্তক্ষরণ ঘটে না। এখানে লেখো রজতচক্রে নির্দিষ্ট দিন ধরে রক্তক্ষরণ ঘটে। ওকে। 3 নাম্বার যৌন মিলনে অংশগ্রহণ। পয়েন্টগুলো করে দিলে এখান থেকে লিখতে সুবিধা হয়। যৌন মিলনে অংশগ্রহণ। ওকে। 3 নাম্বারে ঋতুচক্রতে লিখবে যেটা, সেটা হচ্ছে কেবলমাত্র দেখে লিখবে কোন দিকে ঋতুচক্র লিখেছো আর কোন দিকে রজতচক্র লিখেছো, সেইভাবে কেবলমাত্র পূর্ণ ঋতুচক্রে যৌন মিলন ঘটে। আর এখানে লিখবে যে যৌন সঙ্গম যৌন জীবনের যে কোনো সময়ে ঘটতে পারে। যে কোনো সময়ে ঘটতে পারে। একটু 2 নাম্বারের মতো করেই এখানটায় লিখিয়ে রাখলাম, একবারটি দেখে নাও ঋতুচক্র রজচক্রের মধ্যে পার্থক্য। তাহলে 1 নাম্বার পয়েন্ট করলাম যে যেসব প্রাণীতে দেখতে পাওয়া যায় এই একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে রক্তক্ষরণ। 3 নাম্বার হচ্ছে যৌন মিলনে অংশগ্রহণ। ওকে, এটা গেল 4 নাম্বার কোয়েশ্চেন। আশা করি বোঝা গেছে। তারপরের কোয়েশ্চেন ছিল এর সঙ্গে অথবা দিয়ে যে অর্থ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ বলতে কী বোঝো। এই ব্যাপারগুলো আমরা সবই জানি, কিন্তু কিভাবে গুছিয়ে লিখতে হবে সেটা একটুখানি দেখে নিতে হবে এখানে। যে অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ 3 অথবা, আচ্ছা, এর সঙ্গে অথবা দিয়ে কোয়েশ্চেনটা ছিল যেটা অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ মানে সেমি কনজারভেটিভ মডেল অফ ডিএনএ। অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ। ডিএনএ প্রতিলিপিকরণ। ওকে, অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ। তো লেখো যে রেপ্লিকেশন পদ্ধতিতে যে প্রতিলিপিকরণ কথাটা যেহেতু আছে তাই লিখবে যে প্রতিলিপিকরণ পদ্ধতিতে মাতৃ ডিএনএ অণুর প্রতিটি তন্তু ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। এবং প্রতিটি শৃঙ্খলে অবস্থিত বেশগুলির পরিপূরক
বেশগুলি যে প্রতিলিপিকরণ পদ্ধতিতে মাতৃ ডিএনএ অণুর প্রতিটি তন্তু ছাঁচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাতৃ ডিএনএ অণু যেটা আছে সেটা ছাঁচ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং প্রতিটি শৃঙ্খলে অবস্থিত বেশগুলির পরিপূরক বেশগুলি উৎসেচক নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরপর যুক্ত হয়ে অপত্য ডিএনএ তন্ত্রী গঠিত হয়। তাকে অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ বলে। হয়েছে? তাহলে এখানে এটা মাতৃ ডিএনএ অণু ছিল যেটা ছাঁচ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই প্রতিটা শৃঙ্খলে অবস্থিত যে নাইট্রোজেন বেসগুলো আছে অর্থাৎ এখানে এখানে টি জি সি যেগুলো আছে জি সি, প্রতিটি শৃঙ্খলে এই একটা শৃঙ্খল এবং এই একটা শৃঙ্খল, এটাও মাতৃ ডিএনএ। তো এখানে কি হচ্ছে যে এখানে যে বেসগুলোর পরিপূরক বেসগুলো একটা উৎসেচক নিয়ন্ত্রণ পদ্ধতিতে পরপর যুক্ত হয়ে অপত্য ডিএনএ তন্ত্রী গঠিত হয়। তার মানে এখানে মাতৃ ডিএনএ ছিল এবং এর সঙ্গে বেশ করে এইভাবে এখানে এ থাকলে এখানে টি এ ডাবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি, তার মানে এ ডাবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি, আবার এখানে এর সঙ্গে ডাবল বন্ড করে এখানে এ হবে, এখানে হচ্ছে ট্রিপল বন্ড করে এখানে জি হবে। এইভাবে এটা হচ্ছে অপত্য ডিএনএ এবং এটা হচ্ছে জনিত্রী ডিএনএ। তার মানে এই দুটো মিলিয়ে যে নতুন ডিএনএটা তৈরি হলো, এখানে দেখো অর্ধেক মাতৃ ডিএনএ অর্ধেক অপত্য ডিএনএ এই দুটো একসঙ্গে থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষিত। পুরোটা সংরক্ষিত নয়, অর্ধ সংরক্ষিত। এরপরে একটা লাইন অ্যাড করে দেবে যে এই পদ্ধতিতে একটা মাতৃ ডিএনএ থেকে যে দুটি নতুন ডিএনএর সৃষ্টি হয় আর কি, তার প্রতিটিতে একটা মাতৃতন্তুর পলিনিউক্লিওটাইড শৃঙ্খল এবং অপরটি নতুনভাবে সংশ্লিষ্ট শৃঙ্খল থাকে। এই যে পুরো ঘটনা, এই জন্য একে বলা হচ্ছে অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ। ওকে, বেশ, পুরোটা এটা হলো। তারপরের কোয়েশ্চেন কী ছিল? অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণের পর আছে ক্রায়ো প্রিজার্ভেশন কাকে বলে। ক্রায়ো প্রিজার্ভেশনটা সোজা, তাও একটু লিখিয়ে দিই ক্রায়ো প্রিজার্ভেশন, তাহলে সবগুলো এখানে লেখানো হয়ে যাবে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। এখানে দুটো জিনিস মনে রাখতে হয়, একটা হচ্ছে তরল নাইট্রোজেন এবং -196°C তাপমাত্রাটা। ওকে, তো ক্রায়ো প্রিজার্ভেশন কাকে বলে? যে বিশেষ ধরনের যে বিশেষ উন্নত ধরনের সংরক্ষণ পদ্ধতিতে তরল নাইট্রোজেনকে অতি
নিম্ন তাপমাত্রা তরল নাইট্রোজেনকে অতি নিম্ন তাপমাত্রা, যেটা হচ্ছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা, এটা সৃষ্টি করে ইনভিট্রো সংরক্ষণের দ্বারা তোমরা খাতা পেন বের করে লিখে নিতে পারো একবারে। ইনভিট্রো সংরক্ষণের দ্বারা বিভিন্ন উদ্ভিদের গ্যামেট, কলা, অঙ্গ, ভ্রূণ ইত্যাদিকে অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা হয় তাকে ক্রায়োপ্রিজারভেশন বলে। ওকে, তাহলে ক্রায়োপ্রিজারভেশন কাকে বলে আমরা পড়লাম। নেক্সট পড়লাম হচ্ছে এখানে অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ, ঋতুচক্র এবং রজতচক্রের মধ্যে পার্থক্য। নেক্সট পড়লাম কর্পাস আলবিকান্স, তারপর পড়লাম ক্লাইম্যাক্স কমিউনিটি এবং ইনকিউবেশন পিরিয়ড, সাথে 14টা এমসিকিউ, যেটা হচ্ছে SC 1 to 8 এই পেজটা থেকে। যদি এখান থেকে কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো।